আসসালামু আলাইকুম। শিশু কিশোরদের নিয়ে সংবাদ ভিত্তিক অনুষ্ঠান আমরা করব যার আজকের পর্বে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছে আমি রওশন আমিন রুহি। প্রতি পর্বের মতো এই পর্বের শুরুতেই জানিয়ে দিচ্ছি এ সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। শীতের দাপটে বিপাকে শিশুরা, অভিভাবকদের আরো যত্নশীল হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তামাক নিয়ন্ত্রণে আরো কঠোর হলো সরকার, জারি করলো নতুন অধ্যাদেশ। এবারও অনুষ্ঠিত হলো 19তম শিশুদের শিক্ষা ও আনন্দ ভ্রমণ ক্যাম্প নাসিউ। এবারে বিস্তারিত। শীতকাল শুরু হয়েছে, আর এই সময় শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে নানান রোগে আক্রান্ত হওয়ার। ঠান্ডা বাতাস ও শীতের দাপট থেকে তাদের রক্ষা করতে অভিভাবকদের নিতে হয় বাড়তি সতর্কতা। গরম কাপড় পরানো, রাতে পর্যাপ্ত ভারী কাপড় ব্যবহার করা শিশুদের সুস্থতার জন্য অপরিহার্য। শরীরের পাশাপাশি ত্বক পরিচ্ছন্নতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতেও ভিটামিন সি সমৃদ্ধ খাবার দিতে বলেছেন চিকিৎসকগণ। বিস্তারিত এবারের প্রতিবেদনে। ঋতু পরিবর্তনের ফলে শীতকালে শিশুরা খুব সহজেই নানান রোগে আক্রান্ত হয়ে পড়ে। তাই শীতকালে শিশুদের প্রতি অভিভাবকদের নিতে হয় বিশেষ যত্ন। এই যত্নে শীতে শিশুদের গরম কাপড় পরানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষ করে মাথা, কান, গলা, হাত ও পা ভালোভাবে ঢেকে রাখতে হবে। রাতে ঘুমানোর সময় শিশুকে গরম কাপড় এবং কম্বল ব্যবহার করাতে হবে বলে জানান বিশেষজ্ঞরা। বাচ্চাদেরকে আসলে একটু ঠান্ডা আবহাওয়া একটু বাইরে কম বের করতে হবে। যে খাবারটা খাওয়াবে সেই খাবারটা একটু গরম করে, হ্যাঁ। আর হচ্ছে হাইজিন, যেহেতু ডায়রিয়ার ক্ষেত্রে হচ্ছে হাইজিন ব্যাপারটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। আর বাচ্চাকে শীতের কাপড় অবশ্যই পরাতে হবে, কিন্তু এমনভাবে পরানো যাবে না যে ভিতরে আবার বাচ্চারা হচ্ছে ঘেমে যায়। শীতকালে শিশুর ত্বক শুষ্ক হয়ে যায়, তাই প্রচণ্ড শীতে স্বাস্থ্যের পাশাপাশি ত্বকেরও প্রয়োজন বাড়তি যত্নের। শিশু নখ পরিষ্কার রাখা এবং নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করলে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় বলে জানান চিকিৎসকরা। সমস্যাটা মূল জিনিস হচ্ছে এই সময় আসলে ড্রাই হয়ে যায় স্কিনগুলো, হ্যাঁ। এই জন্য ত্বকটাকে সবসময় ভেজা রাখতে হবে, 1 নাম্বার। সেটা অলিভ অয়েল হোক, ভ্যাসলিন হোক, যেটা বা যে ধরনের যে লোশন ইউজ করে স্কিনটাকে সবসময় অয়েলি রাখতে হবে। কারণ স্কিনটা যদি শুকনা থাকে তাহলে স্কিনের সংক্রমণটা বেশি হবে। সূর্য উঠলে আমরা বলি যে হচ্ছে মা গোসল করাবেন, যেদিন উঠবে না সেদিন করাবেন না। এটা হচ্ছে আমরা একটা বেসিক থিওরি মাদেরকে দিই। তারপরও যদি দরকার হয় তাহলে কুসুম গরম পানি দিয়ে হালকা করে গাটা মুছে দিতে হবে। সেক্ষেত্রে হয়তো বা মাথাটা ভিজাবে না, মাথাটা সপ্তাহে 1 দিন কি 2 দিন হচ্ছে ভিজাবে। এছাড়াও এই শীতে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খুবই জরুরি। রওশন আমিন রুহি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠান ও শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে তামাক নিয়ন্ত্রণে আরো কঠোর হলো সরকার। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার মাঠ ও শিশু পার্কের আশেপাশে সিগারেট ও তামাকজাত দ্রব্য বিক্রি করলে এবার গুনতে হবে জরিমানা। এ সংক্রান্ত নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছে আফরিন আক্তার। ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে আরও কঠোর হচ্ছে সরকার। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ 2025-এর মাধ্যমে যুক্ত হয়েছে নতুন বিধান। এই অধ্যাদেশ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার মাঠ এবং শিশু পার্কের আশেপাশে সিগারেট ও অন্যান্য তামাকজাত দ্রব্য বিক্রি করলে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত জরিমানা করা হবে। সরকারের সংশ্লিষ্টরা বলছেন, শিশু ও কিশোরদের ধূমপানে আসক্তি রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যেই এই সিদ্ধান্ত। যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে তামাকজাত পণ্য থাকলে যে সমস্যাটা হয়, সেখানে হচ্ছে একটা বাচ্চা এসে কিন্তু ভালো মন্দ সেই পরিমাণ সেভাবে করে বোঝার সক্ষমতা রাখে না। অনেকেরই কিন্তু একা একা যাওয়া আসা করতে হয়, অথবা ভ্যানে অথবা অন্যভাবে। তখন তারা এই ধরনের নিষিদ্ধ পণ্যের দিকে অ্যাট্রাক্টেড হয়। তখন তারা অল্প বয়সে এই ধরনের পণ্যে আসক্ত হয়ে গেলে পরবর্তীতে বুঝতে পারলেও বা তাদের প্যারেন্টসদের জন্য এটা খুব কঠিন হয় তাকে ওই নেশা থেকে ফিরিয়ে আনতে। তাহলে সেই জন্যই এই পদক্ষেপটা করা হয়েছে যে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল, ক্লিনিক, এমনকি খেলাধুলার স্থানে, অর্থাৎ যেখানে আন্ডার 18 বাচ্চাদের যাওয়া আসা আছে, তারা যেন এই ধরনের ধূমপানের মধ্যে বা কোনো নেশাগ্রস্ত জিনিসের মধ্যে নেশায় না পড়ে, সেই জন্য এই আইনে বিধান করা হয়েছে এবং 5 লক্ষ টাকা পর্যন্ত এবং 6 বছরের জেলের বিধান করা হয়েছে। তবে আইন প্রণয়নের পাশাপাশি এর বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। তাদের মতে, শুধু আইন করলেই হবে না, নিয়মিত নজরদারি এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও জোরদার করা জরুরি। মোবাইল কোর্টে যদি কোনো ধরনের স্বীকারোক্তি দেয় তাহলে শাস্তি দেওয়া সম্ভব। এছাড়া মোবাইল কোর্ট আইনে থাকলেও যদি কেউ স্বীকারোক্তি না দেয় তাহলে কিন্তু শাস্তি দেওয়া সম্ভব হয় না। এই জন্য মোবাইল কোর্টের চেয়েও বেশি ইফেক্টিভ হবে
যদি এগুলোকে এফআইআর হিসেবে লজ করে, তখন তাদের কোর্টে গিয়ে এই বিষয়গুলোতে যখন তারা নিজেরা প্রত্যেকটা স্টেপে গিয়ে তাদের জামিন নিতে হবে, অন্যান্য বিষয়ে ফাইন দিতে হবে, এবং মোবাইল কোর্টে তো অনেক সময় জাস্ট ফাইন দিয়ে সেরে যায়। তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে দূরে রাখতে নতুন এই অধ্যাদেশ কতটা কার্যকর হয় সেদিকেই তাকিয়ে এখন দেশবাসী। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। বর্তমান সময়ে শিশুদের চোখের সমস্যা বাড়ছে উদ্বেগজনক হারে। জন্মগত ত্রুটি ও অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের দৃষ্টিশক্তিকে ফেলছে ঝুঁকিতে। পরিসংখ্যান অনুযায়ী ঢাকায় প্রায় 24% মানুষ চোখের সমস্যায় ভুগছে, যার বড় অংশই শিশু। তার সময় মতো যত্ন ও সচেতনতা জরুরি। বিস্তারিত দেখুন সাবিহা আঞ্জুম পৌষি রিপোর্টে। দেশের শিশুদের চোখের সমস্যা উদ্বেগজনক হারে বাড়ছে। দীর্ঘ সময় মোবাইল, ট্যাব কিংবা কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে থাকা, পর্যাপ্ত আলোতে পড়াশোনা না করা এবং দূরে কাছে ঠিকমতো দেখতে না পারার মতো সমস্যাগুলো দিন দিন শিশুদের চোখে বাড়তি চাপ তৈরি করছে। ডাক্তার আমাকে ফোন দেখতে নিষেধ করেছে 4th ক্লাসে। চোখে দূরে জিনিস দেখতে পায় না, চোখ চুলকায়। অভিভাবকরা বলছেন, ঢাকা শহরে শিশুদের জন্য খেলার মাঠ ও খোলা জায়গার অভাব, বাইরে খেলতে না পারায় বাধ্য হয়ে মোবাইল বা ল্যাপটপ দিতে হচ্ছে, আর এতেই অল্প বয়সে চোখ সমস্যা দেখা দিচ্ছে। ওদের বয়স হচ্ছে 2 বছর 8 মাস চলে। ওই যে চোখের সমস্যা, চোখে কম দেখে। ডাক্তার চোখের জন্য একটা ড্রপ দিয়েছে এবং চশমা নিয়মিত ইউজ করার পরামর্শ দিয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে, দৃশ্য দূষণ বা ভিজুয়াল পলিউশনের কারণে ঢাকার 24% মানুষ চোখের সমস্যায় ভুগছে। এর বড় অংশই শিশু। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডোর গবেষণায় দেখা গেছে, রাজধানীতে ভিজুয়াল পলিউশনের কারণে প্রায় 2,70,000 শিশু চক্ষু রোগে আক্রান্ত হচ্ছে। শুধু চোখের সমস্যা নয়, এর প্রভাব পড়ছে শিশুদের মানসিক স্বাস্থ্যের উপরও। চোখে কম দেখে, চশমা খুললে কিছুই দেখে না। ওর বলছে যে জন্মগতভাবে ওর এই অবস্থা, বা যখন 20-22 বছর হবে তখন একটা নির্দিষ্ট একটা পাওয়ারে বসবে। 6 মাস পর পর এখানে আসা হইতেছে। বিশেষজ্ঞদের মতে, অনেক শিশু অপরিপক্ত অবস্থায় জন্ম নেয়, আবার খুব অল্প বয়সী মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটারের মতো ডিভাইস ব্যবহারের ফলে চোখে নানা জটিলতা দেখা দিচ্ছে। কিছু রোগ আছে জন্মগত কারণেই হয়ে থাকে। এরপরে যেটা হয়, পুষ্টিজনিত কারণে কিছু কিছু সমস্যা হয়। কিছু আছে টিউমার, চোখের টিউমার, এইগুলো। আর মেইনলি যেটা আমরা পাই সেটা হচ্ছে চোখের দৃষ্টি ত্রুটি, রিফ্র্যাক্টিভ এরর। এই সমস্যা নিয়ে পেশেন্টগুলো বেশি এসে থাকে। শিশুদের চোখ সুস্থ রাখার জন্য তাদেরকে ডিভাইসগুলো, স্ক্রিন ডিভাইস যেগুলো আছে, কম্পিউটার, ল্যাপটপ, তারপরে আমাদের মোবাইল, এইগুলো থেকে দূরে রাখতে হবে। চোখের কোনো ত্রুটি বা সমস্যা হচ্ছে কিনা এইগুলো প্রথমেই তাদেরকে নোটিশে নিতে হবে। এছাড়াও তাদের পুষ্টির ব্যাপারে নজর রাখতে হবে। চিকিৎসকদের পরামর্শ, স্ক্রিন টাইম সীমিত করা, পর্যাপ্ত আলোতে পড়াশোনা, নিয়মিত বিরতি ও খোলা জায়গায় খেলাধুলা নিশ্চিত করতে হবে। সাবিহা আঞ্জুম পৌষি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দক্ষতা, শৃঙ্খলা আর আনন্দ, এই তিনের সমন্বয়ে গড়ে ওঠে একজন শিশু। সেই লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও নারী ও শিশু উন্নয়ন পরিষদ নাশিওপের আয়োজনে অনুষ্ঠিত হলো 19তম শিশুদের শিক্ষা ও আনন্দ ভ্রমণ ক্যাম্প। 2025 সালে এই ক্যাম্পের গন্তব্য ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বান্দরবান। ক্যাম্পের নানা আয়োজন ও শিশুদের অভিজ্ঞতার গল্প জানাচ্ছে তামিম আহমেদ বৃন্দ। শিশু কিশোরদের মনন বিকাশের অন্যতম কার্যকর মাধ্যম হল ভ্রমণ। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখানোর উদ্যোগ নেয় নারী ও শিশু উন্নয়ন পরিষদ নাশিউপ। সেই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয় শিশুদের শিক্ষা ও আনন্দ ভ্রমণ ক্যাম্প। 2025 সালে এই আয়োজনের 19তম আসর অনুষ্ঠিত হয় পার্বত্য জেলা বান্দরবানে। শৃঙ্খলা, দলগততা ও বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে শেখার সুযোগ তৈরি করাই এই ক্যাম্পের মূল লক্ষ্য। আমরাও যুক্ত হই এই ভ্রমণ ক্যাম্পে। ঢাকা থেকে রাত ঠিক 12টায় যাত্রা শুরু করে সকাল 7টার মধ্যেই পৌঁছে যায় এবারের গন্তব্য সবুজে ঘেরা পার্বত্য জেলা বান্দরবানে। বিকাল 5টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় 19তম শিশুদের শিক্ষা ও আনন্দ ভ্রমণ ক্যাম্প। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ। আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। পরদিন ভোরে প্রার্থনার মাধ্যমে শুরু হয় আমাদের দিন।
পাহাড়ে চলাচল ও পাহাড়ে ওঠা সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে ক্যাম্পের ভেতরেই একটি উঁচু টিলায় ওঠার প্রশিক্ষণ দেওয়া হয় শিশুদের। শেখানো হয় শৃঙ্খলা, সতর্কতা আর একে অপরের প্রতি দায়িত্ববোধ। এরপরই বান্দরবান ঘুরে দেখার উদ্দেশ্যে যাত্রা শুরু। প্রথম গন্তব্য নীলাচল। বান্দরবানের ঐতিহ্যবাহী যান চাঁদের গাড়িতে করেই শুরু হয় আমাদের পাহাড়ি ভ্রমণ। মেঘের ভেতর দিয়ে আবছা আবছা পাহাড়ের দৃশ্য মুগ্ধ করে সবাইকে। প্রকৃতির এই অপার সৌন্দর্যে বিমোহিত হয়ে এরপর আমরা চলে যাই মেঘলা পর্যটন কেন্দ্রে। ঝুলন্ত ব্রিজে হেঁটে চলার অভিজ্ঞতা শিশুদের মনে এনে দেয় বাড়তি আনন্দ আর উচ্ছ্বাস। দিনভর ঘোরাঘুরির পর রাতে জ্বলে ওঠে ক্যাম্পফায়ার। আগুনের চারপাশে গল্প, গান আর আনন্দে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্প এলাকা। পরদিনের সকালটাও শুরু হয় একইভাবে। এরপর যাত্রা নীলগিরির পথে। হেলিপ্যাড থেকে চোখে পড়ে শুধু পাহাড় আর পাহাড়। মনে হয় মেঘ যেন পাহাড়ের বুক জুড়ে ভেসে বেড়াচ্ছে। এই দৃশ্য শিশুদের কল্পনাকে ছুঁয়ে যায় গভীরে। এরপর আমরা পৌঁছে যাই চিম্বুক পাহাড়ে। প্রাকৃতিক সৌন্দর্য আর পাহাড়ি জীবন ঘনিষ্ঠ পরিবেশ শিশুদের নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করে। ধীরে ধীরে এগিয়ে আসে বিদায়ের সময়। শেষ দিনে শিশুদের পরিদর্শন করানো হয় সাঙ্গু নদী এবং বড়ুয়াটেক এলাকার আশেপাশের বিভিন্ন নিদর্শন। দুপুরে অনুষ্ঠিত হয় শিশুদের অংশগ্রহণের সাংস্কৃতিক প্রতিযোগিতা। রাতে অনুষ্ঠিত হয় ক্যাম্পের সমাপনী পর্ব। সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ দল, শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক সহ সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। পাশাপাশি সম্মাননা প্রদান করা হয় ATN বাংলার প্রতিনিধি দলকেও। এ সময় আয়োজক এবং অনুষ্ঠানে আসা অতিথিরা প্রত্যাশা করেন এই শিশুরা একদিন গড়ে তুলবে একটি সুন্দর সমাজ, একটি মানবিক দেশ। ভ্রমণের মতন শিক্ষা আমার মনে হয় কিন্তু আর অন্য একটি নাই। ঘরের ভিতরে যারা ছেলেপেলে বসে যাচ্ছে, হ্যাঁ, এখনই কিন্তু আমাদের আমি যা দেখছি যে যারা গ্রাম থেকে এসেছে, যারা মফস্বল থেকে এসেছে, তারা কিন্তু এই যে এখন যারা মধ্যবয়সী, তারা কিন্তু কি বলছে, আমরা তো মফস্বলী ছিলাম, তারা তো দুর্দান্ত, তারা প্রকৃতিকে চিনেছে, প্রকৃতি থেকে সাহস পেয়েছে। ঘরে বসে কিন্তু গৃহবন্দী হয়ে কিন্তু সাহস জোগানো যায় না। ওদের কি দরকার? তাহলে প্রকৃতির ভিতরে কিন্তু যেতে হবে, দেশকে জানতে হবে। দেশকে জানার জন্য কিন্তু আসলে ভ্রমণ করতে হবে। তাই আসলে আমরা তো নিজেরাও পেশাজীবী, যারা নিজ নিজ পেশা থেকে আসি, ওদের সাথে যখন আসি তখন মনে হয় যে আমরা এখানে এক বছরের চার্জ নেই আর কি, যে আমরা এনার্জি নিয়ে যাই। ওদের সাথে যখন থাকি এই পুরো 4-5টা দিন হচ্ছে আমরা পুরো শক্তি সঞ্চয় করি যে আগামী বছর আমরা আবার ওদের সাথে থাকবো। আসলে ওদের যেই মিষ্টি হাসিগুলো আমরা দেখি, এটা আসলে অনেক পাওয়া, এটা অনেক তৃপ্তির ব্যাপার হয়ে দাঁড়ায়। শিশুদের জন্য ভ্রমণটা আসলে বইয়ের ভিতরে যেটুকু পড়ে, যদি তারা নিজেরাই ভ্রমণ করে সেগুলি জ্ঞান অর্জন করতে পারে, ওইটাই তাদের জন্য মুখ্য হয়ে যাবে। এই পুরো ক্যাম্প জুড়ে নানান ধরনের নতুন অভিজ্ঞতা এবং অনেক কিছুই শিখতে পেরেছে শিশু কিশোররা। আমাদের যে দর্শনীয় স্থানগুলো ঘোরানো হয়েছে, সেখানের মধ্যে আমার সবথেকে ভালো লেগেছে নীলাচল। এই ক্যাম্পে আসার পর তোমার কেমন লেগেছে আশেপাশের সব জায়গাগুলো ঘুরে? খুব ভালো। আচ্ছা, কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তোমার? নীলগিরি। সকালবেলা প্রার্থনা করেছি, সবার সাথে মিলেমিশে খেয়েছি, জাতি গোষ্ঠী, দেন বিভিন্ন সংস্কৃতি মানুষের সাথে আমি মেলামেশা করেছি, বিভিন্ন বন্ধু বানিয়েছি। শেখা আর আনন্দের এই ভ্রমণ এখানেই শেষ হলেও এই শিশুদের মনে রয়ে গেল পাহাড়ের মতো দৃঢ় স্বপ্ন আর সামনে এগিয়ে যাওয়ার সাহস। নাশিওপের 19তম শিশুদের শিক্ষা আনন্দ ভ্রমণ ক্যাম্প হয়ে থাকুক তাদের সুন্দর আগামীর পথে প্রথম ধাপ। বন্ধুরা, পার্বত্য জেলা বান্দরবান থেকে বিদায় নিতে হচ্ছে। এ সকল শিশুদের সাথে এই 5 দিনের ক্যাম্পে ছিলাম আমরাও, দেখেছি জেনেছি এই পার্বত্য জেলা বান্দরবানকে। তবে এ সকল শিশুদের জন্য ছিল বেশ কিছু নিয়ম যা তাদের অক্ষরে অক্ষরে পালন করতে হয়েছে। এ সকল নিয়মগুলো তাদের ভবিষ্যতের জীবনকে আরও সুন্দর ও গোছালো করে তুলবে। তাই আহমেদ বৃন্ত, আমরা করব জয়, ATN বাংলা, বান্দরবান। গত 2 জানুয়ারি 2025 স্টেপস টু উইন কিডস কার্নিভাল ও নতুন ক্যাম্পাস উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেপস টু উইন এর ফাউন্ডার ও CEO নুসরাত ইউসুফ, শিক্ষক সহ শিক্ষার্থী ও অভিভাবকরা। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিশুদের জন্য একটি আনন্দদায়ক, সৃজনশীল ও শিক্ষামূলক পরিবেশ তৈরি করা, যেখানে তারা শিখবে আনন্দের মাধ্যমে। আমি আর আমার মা কেউই জানতাম না। আমার মার একটা ফ্রেন্ড আছে, সে স্টেপস টু উইনের কথা বলে। তারপর থেকে আমাদের স্টেপস টু উইনের সাথে পরিচয়। আমরা ক্রাফটিং করেছি, আবার ড্রয়িং কালারিং করেছি। এই বিশেষ আয়োজনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল স্টেপস টু উইন এর নতুন অফিস ও নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন। এর মাধ্যমে স্টেপস টু উইন তার কার্যক্রমকে আরো বিস্তৃত করার পথে এক নতুন অধ্যায় প্রবেশ করে। আমরা ভার্চুয়ালি ঢাকার বাইরে এবং দেশের বাইরে 25টা কান্ট্রি থেকে বাচ্চারা জয়েন করছে।
তো সারাউন্ডিংয়ে যারা আছে তাদের খুব বেশি ডিমান্ড ছিল যে আমরা আসলে আপনাদের সাথে ইন ক্যাম্পাসও জয়েন করতে চাই, বাচ্চারা সরাসরি ইন্টারাকশান করতে চায়, বাচ্চারা টিচারদের সাথে রেগুলার বেসিসে দেখা করতে চায়, যেহেতু স্টেপস টু উইনের একটা মেইন পাওয়ার হচ্ছে বাচ্চাদের সাথে টিচারদের খুব সুন্দর একটা বন্ডিং আছে। সো যার কারণে প্রচুর রিকোয়েস্ট সব কিছু মিলে আমরা ক্যাম্পাসেও শুরু করছি, ইতিমধ্যে প্রচুর সাড়া পেয়েছি। ইনশাআল্লাহ বাচ্চাদেরকে নিয়ে এভাবে আমরা কাজ করে এগিয়ে যেতে পারবো, যেভাবে করে এতদিন আমরা অনলাইনে সাপোর্ট দিয়েছি ক্যাম্পাসেও ঠিক তেমনিভাবে বাচ্চাদেরকে নিয়ে এগিয়ে যেতে পারবো। এই কার্নিভালে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন। শিশুদের অংশগ্রহণে ছিল নানান রকম আনন্দঘন কার্যক্রম, ক্রিয়েটিভ ওয়ার্কশপ, গেমস, পারফরমেন্স, উপহার ও বিনোদনমূলক আয়োজন, যা সবার মাঝে উৎসবের আমেজ তৈরি করে। স্টেপস টু উইন বিশ্বাস করে শিশুদের সঠিক দিক নির্দেশনা, আনন্দঘন শেখার পরিবেশ এবং আত্মবিশ্বাস গড়ে তোলায় একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণের মূল চাবিকাঠি। ৭৫ বছর পূর্তি প্লাটিনাম জুবিলি উপলক্ষে 3 দিনব্যাপী হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ এক বিশেষ অনুষ্ঠান উদযাপন করে। কেক কাটা, শিক্ষকদের ক্রিজ প্রদান, নাচ গান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া, নারী শিক্ষার উন্নয়ন এবং মানবিক মূল্যবোধ গঠনের শিক্ষা ছড়িয়ে দিতে এই আয়োজন বলে জানান বিদ্যালয়ের শিক্ষকরা। মূল্যবোধ এবং শৃঙ্খলা এই দুইটার উপরেই আমরা সবসময় জোর দিই, ভালো মানুষ যাতে হতে পারে সেটার উপরে জোর দিই। হলিক্রস যেমন ছিল তেমনই যেন থাকে এবং আরও উত্তর উন্নতি হয়, এটাই আমাদের কামনা। ৭৫ বছরের এই উদযাপনে অংশগ্রহণ করতে পারে আনন্দিত শিক্ষার্থীরা। ৭৫তম ব্যাচ হয়ে স্কুলের এরকম একটা বড় অনুষ্ঠানে আমরা জয়েন করতে পারি, মানে আসলে অনেক অন্যরকম একটা ফিলিংস। সবচেয়ে বড় কথা, আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে আমি ৭৫ বছর পেয়েছি, কারণ আমি হচ্ছে এসএসসি ২৬ এবছর দিব। আর একটু হলে আমি স্কুল থেকে বের হয়ে গেলে তো বা এই সুন্দর মুহূর্তগুলো আর কি পাওয়া হতো না। অনেক ভালো, আমরা গত বছর থেকে অনেক এক্সাইটেড ছিলাম এই 3টা দিনের জন্য, অ্যান্ড ফাইনালি আজকে সেই দিন। জুবিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান, প্রাক্তন ছাত্রী, অভিভাবক, শিক্ষক, বিশিষ্ট অতিথিবৃন্দ সহ সমাজের বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গরা। বেড়া দেওয়া থাকলে হয় কি মানুষের মন আর বাইরে বেরোতে পারে না, কেমন আকাশকে স্পর্শ করতে পারে না, পৃথিবীর দূরান্তকে চিনতে পারে না। নজরুলের কবিতার মধ্যে আছে যে থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাতে। কিন্তু যেসব স্কুলে বদ্ধ করে রাখা হয় সেই স্কুল যত ভালোই হোক, সেই স্কুল বড় স্কুল নয়। ঢাকার ব্যস্ত জীবনের মাঝে পরিবার পরিজনের সঙ্গে কাটানো আনন্দঘন সময় যেন একরকম স্বপ্নের মতো, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে কোর্টসাইডের অভ্যন্তরে গড়ে ওঠা একাধিক চমকপ্রদ অ্যাক্টিভিটি জোন। বিস্তারিত আফরিন আক্তারের আরও একটি রিপোর্টে। গোকার্টের গতি আর থ্রিল, এটিপির অ্যাডভেঞ্চার রাইড, ছোটদের জন্য রঙিন প্লেয়ার কিংবা বাগিতে চড়ে ঘোরা, সব মিলিয়ে এক অনন্য পারিবারিক বিনোদনের ঠিকানা হয়ে উঠেছে ঢাকার মাদানী এভিনিউর কোর্টসাইড। এটিপিতে রয়েছে নানা ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটি ও কোচিং সেশন, টেম্পোলিন সহ নানান আয়োজন, যা শিশু ও কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক ভূমিকা রাখছে। অবশ্যই এটা আমাদের জন্য অনেক ভালো, কারণ একই জায়গায় অনেক কিছু, অনেক অ্যাক্টিভিটি বাচ্চাদের জন্য এখানে নিয়ে এসে রেখে দিলে আমাদের আর আসলে কোনো টেনশন থাকে না। যেখানে একদম যারা আন্ডার 2 তারা টডলার ফেজ, তারা অনেক কিছু করতে পারছে, ইভেন আমরা বড়রা, মানে আমি নিজে অনেক টেম্পোলাইনে আর কি লাফিয়েছি আজকে। তোমার এই জায়গাটাকে কেমন লেগেছে? It's really good and it's so good that like I feel like jumping right now. আচ্ছা, কোন কোন অ্যাক্টিভিটিস করেছো? কোনটা বেশি এক্সাইটেড লেগেছে? The exciting one was the slide one, which was that we slid with like the water that we went down really fast. বাংলাদেশে এরকম একটা জিনিস, দিস ইজ সো ইউনিক, লাইক অনেক ডিফারেন্ট একটা ফিলিং, এন্ড অনেক এক্সাইটেড ছিলাম। সব মিলাই অনেক ভালো। আরো আসতে চাও? হ্যাঁ, অবশ্যই ফ্রেন্ডসদের নিয়ে আসতে চাই নেক্সট টাইম। সপ্তাহের একঘেয়েমি কাটাতে কিংবা স্কুল শেষে কিছুটা সময় আনন্দে কাটাতে কোর্টসাইডের এই অ্যাক্টিভিটি হাব হয়ে উঠেছে শিশুদের অন্যতম পছন্দের জায়গা। তোমার এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে।
তুমি কোনো রাইডে উঠেছো বা কোনো অ্যাক্টিভিটিস করেছো? ট্রেনে উঠছি, এখন এখানে উঠতে আসছি। মানে নর্মালি তো অ্যাডাল্টদের জন্য তেমন কিছু থাকে না, সো এখানে এসে ভালো লাগছে। আচ্ছা, কোনো কিছুতে ওঠার ইচ্ছা আছে বা ট্রাই করেছেন? হ্যাঁ, বাম্প কারে ওঠার ইচ্ছা আছে। খোলামেলা আছে, আর নর্মালি এরকম খোলা স্পেস, একই সাথে বাচ্চাদের খেলাধুলা, বড়দের চলাফেরা করা, খোলামেলা পরিবেশ খুব কম জায়গায় ঢাকা শহরে আমি ওইভাবে দেখিনি, তো ওই হিসেবে আমার জায়গাটা ভালো লেগেছে। শিশুদের নিরাপত্তার বিষয়টি এখানে সর্বাধিক গুরুত্বের সাথে দেখা হয়। প্রতিটি রাইডে বাধ্যতামূলক সেফটি গিয়ার, প্রশিক্ষিত স্টাফ এবং নিয়ন্ত্রিত পরিবেশে নিশ্চিত করা হয়েছে সুরক্ষা। আমরা গোকার্টকে দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে নর্মাল গোকার্ট বলে থাকি আমরা, আর একটা হচ্ছে গোকার্ট প্রো। গোকার্ট প্রোটা হচ্ছে একটু অ্যাডভান্স কার, হাই স্পিড কার। তারপরে আমাদের এখানে আছে এটিভি, বাগি, এটা গেল হচ্ছে এক্সট্রিম রাইডগুলোর ভিতরে। এরপরে আপনি যদি দেখেন আমাদের এখানে বাম্পার কার আছে, আমাদের এখানে কিডস বাগি আছে যেটা বাচ্চারা এনজয় করতে পারবে, আমাদের এখানে মেরিগো, টয় ট্রেন আছে, এখানে হচ্ছে টয় হেলিকপ্টার আছে, এখানে টেম্পোলিন যেটা বলি বাংলাদেশে ফার্স্ট টাইম যেটা আমরা এনেছিলাম, প্লে আউট কোর্ট সাইড, টেম্পোলিনটা আমাদের এখানেই আছে আর কি। কোর্ট সাইড দেখিয়ে দিচ্ছে বাংলাদেশেও ধীরে ধীরে গড়ে উঠছে বিকল্প বিনোদন আর অ্যাডভেঞ্চার স্পোর্টস কালচার। শিশুদের জন্য এটি যেমন শেখার জায়গা, তেমনি বড়দের জন্য এক ভরপুর রোমাঞ্চের ঠিকানা। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো পরামর্শ থাকলে আমাদেরকে চিঠি লিখে জানাতে পারো। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা: পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও তোমরা চাইলে আমাদেরকে ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। এছাড়া সরাসরি মোবাইল ফোনে যোগাযোগ করতে পারো। আমাদের মোবাইল নম্বর 01533611945। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।